বিজ্ঞান নিয়ে কেন পড়া হলো না? বিজ্ঞান নিয়ে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিজ্ঞান নিয়ে পড়ার, কিন্তু আর্থিক সমস্যার জন্য বিজ্ঞান নিয়ে পড়া হয়নি। মাঝে এসছিলেন রাজনৈতিক আমাদের টিএমসি বিজেপি নেতারা মাঝে কি এসে তারা কি দেখে যায়। অস্ত্র তৈরি করতে বলছিল তাদের হয়ে? না, তাদের হয়ে অস্ত্র করতে বলেনি, আচ্ছা, আচ্ছা। এবং উৎসাহিত করেছে, দেখে গেছে। বড় বড় তৃণমূল নেতা, বাম নেতারা মানে তাদের আমলে বিজেপি নেতা বড় বড় বাকতাল্লা করে। কি বাকতাল্লা? যে প্রতিভা থাকলে এদেশে নাকি পড়াশোনার জন্য কোনো অভাব নেই। দেখতেই পাচ্ছেন তার জলজান্ত উদাহরণ বসে আছে। আসলে দিনের পর দিনে এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো মানুষকে ঠকাচ্ছে। তৃণমূল আর বিজেপির নেতারা বড় বড় কথা বলে এসছেন আপনার বাড়িতে গিয়ে। হ্যাঁ, বলে গেছে। কিছু করেছে? না, কিছু করেনি, বলে এসছে। কতদিন আগে গিয়েছিল? তাও 1-1.5 বছর আগে। 1-1.5 বছর আগে। আমার মনে হয় নির্বাচনের আগে এরা আবার যাবে আপনার বাড়িতে। হ্যাঁ। আবার প্রতিশ্রুতি দেবেন, তারপর ভোটের পর আর দেখা পাবেন না, কিন্তু তারপর আবার পাবেন। লোকসভা নির্বাচনের আগে এরা যাবে। কত সালে আপনার মাধ্যমিক? 16 সালে। ও 16 সালে? হ্যাঁ। তো 16 সালে তো উন্নয়নের বন্যা বইছিল আমাদের এখানে। হ্যাঁ, তাতেও আপনি কিন্তু সে উন্নয়ন উন্নয়নে আমাকে দেখতে পারিনি। আপনি উন্নয়নকে দেখতে পারেননি? মানে আমাকে দেখতে পারিনি উন্নয়ন। ও উন্নয়ন আপনাকে দেখতে হবে না। উন্নয়নকে দেখতে হলে আপনার কিন্তু বীরভূমে যেতে হবে। যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ। তো ধরুন অনেক গরু মাফিয়া আছে, কয়লা মাফিয়া আছে, এদেরও প্রচুর অর্থ আছে, কিন্তু হ্যাঁ। কখনো কি যদি বলে এরা অর্থ দিয়ে আমাদের জন্য করে দাও, আপনি কি করবেন? না, খারাপ কাজের মধ্যে আমি নেই। সহজে কেউ দেখলেও বুঝতেও পারবে না যে জিনিসটা কি। এটা আমার নিজের ভাষায়, নিজের মানে বুদ্ধিতে সেইগুলো সংরক্ষণ করে রাখা। হট করে কেউ সাধারণ মানুষ পেয়ে গেলে দেখবে, সেরকম কোনো। মানে মাথায় এটা ছিল তাহলে, হ্যাঁ, অবশ্যই। যেগুলো সুরক্ষিত থাকে। হ্যাঁ। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি নিউজ রুম। আজকে নিউজ রুমে আমার সঙ্গে আমার সতীর্থরা আছেন। তাদের সঙ্গে তো পরিচয় করাবো, কিন্তু তার আগে কয়েকটা কথা আপনাদের জানা খুব জরুরি। প্রতিভা, প্রতিবন্ধকতা আর অদম্য ইচ্ছে থাকলে কি হতে পারে তার সাক্ষাৎ প্রকৃষ্ট উদাহরণ হয়ে বসে আছেন অভিষেক সরকার। অভিষেক এসেছেন ভারত বাংলাদেশের সীমান্তবর্তী আউলডাঙ্গা থেকে। ছোটবেলা থেকেই বিজ্ঞান, প্রযুক্তি আর উদ্ভাবনী শক্তির প্রতি তার ছিল অমোঘ আকর্ষণ, কিন্তু টাকা পয়সার অভাবে পড়তে পারেননি বিজ্ঞান নিয়ে। তাতে কি হয়েছে? তিনি কলায় স্নাতক আর রাজমিস্ত্রির কাজ করে অর্থ সংগ্রহ করে তৈরি করছেন নিত্য নতুন মিসাইল থেকে শুরু করে নিরাপত্তা, দেশের নিরাপত্তার জন্য এমন সমস্ত যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র যা তাক লাগিয়ে দেবে আমাদের। আমি অভিষেককে স্বাগত জানাবো নিউজ রুমে। আমি একটু পরিচয় করিয়ে দেবো। আজকে আমার সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছে আমাদের সৃজা, রয়েছে আমাদের সঙ্গে রয়েছে সোহিনী, এবং আমাদের সঙ্গে রয়েছে ঐন্দ্রিলা। তাছাড়াও রয়েছে আমাদের বসিরহাটের প্রতিনিধি শ্যাম বিশ্বাস, এবং রয়েছেন দীপঙ্কর দাস। তিনি ঠিকাদার, যার কাছে কাজ করেন অভিষেক সরকার। আর রয়েছেন জাহিরুল ইসলাম বিশ্বাস। তিনি কলেজে শারীরবিদ্যার শিক্ষক, এবং তার সবচেয়ে বড় পরিচয় তিনি তাইকোন্ডোর প্রশিক্ষক। তিনিও সর্বক্ষণ রয়েছেন অভিষেকের সঙ্গে। আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি আপনাদের কাছে আসবো, আপনাদের প্রশ্নগুলো তুলে ধরবো, কিন্তু তার আগে আমি সরাসরি অভিষেককে জিজ্ঞেস করব। অভিষেক, আজকে নিউজ রুমে, আমাদের আর প্লাস নিউজের নিউজ রুমে অতিথি হিসেবে আপনাকে পেয়ে আমাদের সত্যি খুব ভালো লাগছে। আমার প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা হবে, যে এই যে ভারত পাকিস্তান যে সংঘর্ষের আবহ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই, সেই লড়াইটা আরও বেশি কি আপনাকে উৎসাহিত করেছে? আমাকে আরও বেশি উৎসাহিত করেছে বলতে, আমাদের যেসব ক্ষতি করেছে পাকিস্তান, যেসব মানে নিরীহ মানুষদের হত্যা করেছে, এবং মাওবাদী হোক আর ওদের সঙ্গে যুক্ত আছে পাকিস্তান, তো সেহেতু আমার উৎসাহ কিছু একটা বাড়িয়েছে। এবং সেক্ষেত্রে আমার আরও চিন্তাভাবনা, আরও মানে আত্মবিশ্বাস যে আমি কিছু একটা করতেই হবে, যারা অন্য কোনো দেশ যাতে আমাদের দেশের কোনো ক্ষতি করতে না পারে, এবং আমাদের দেশকে আরও উন্নত করা যায় কীভাবে, সেই সব চিন্তাভাবনায় আসে মাথায়। ছোটবেলা থেকেই সীমান্তবর্তী অঞ্চলে বাস, হ্যাঁ, এবং ছোটবেলা থেকেই দেশের নিরাপত্তা এই বিষয়টা বোধহয় ভাবায়। হ্যাঁ, ছোটোবেলা থেকেই সে বর্ডার এলাকায় যেহেতু বাড়ি,
সেহেতু বিভিন্ন ধরনের ইসের মধ্যে আমাদের যেতে হয়, দেখতে হয় যে পাশেই বাংলাদেশ, অনেক কিছু চোখের সামনে পড়ে এবং অনেক সময় বিএসএফদের আড়ালেও অনেক কিছু ঘটে যায়। তা সেহেতু আমার এই ছোটোবেলা থেকে চিন্তা ভাবনা যে দেশের জন্য কিছু একটা করতে হবে, সেই চিন্তা ভাবনা নিয়ে আস্তে আস্তে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি, বিভিন্ন ধরনের দেশের কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র মডেল তৈরি করি এবং সরকার থেকে যদি কোনো সহযোগিতা পাই বা যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাকে সহযোগিতা করে, তাহলে আমি আশা করি এইগুলো আমি দেশের কাছে লাগাবো এবং আমাদের দেশটাকে আরও উন্নত করতে পারবো। কলা নিয়ে পড়ার পর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আইটিআই পড়া হচ্ছে, এটার উৎসাহ কি, মানে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে হঠাৎ যেহেতু আমি যে কাজগুলো করি সেটা ইলেকট্রিশিয়ানের মধ্যেই পড়ে, তো আরও একটু চিন্তাভাবনা ভালো করার জন্য যে আরও কোনো কাজে যাতে যেগুলো খুঁত না থাকে সেইগুলোর জন্য আইটিআইটা করা। আর এইভাবেই চলবো এবং যদি পড়ালেখা আরও মানে সুযোগ পাই, আর্থিক সমস্যা যদি সেরকম কোনো কিছু হয়, আরও উন্নত মানের ইচ্ছা আছে পড়ালেখার। বাহ, পুলিশের থেকে বিএসএফ এর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, বিএসএফ, তারপরে পুলিশ সবার সঙ্গে যোগাযোগ আছে, সবাই উৎসাহিত করে এবং কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই, কোনো অসুবিধার মধ্যে নেই, কারণ ওরা কখনো মানা করে না, কোনো সমস্যা নেই, পাশে আছে পুলিশ বিএসএফ। বা কোনো রাজনৈতিক দলের কাছে গিয়েছিলেন? না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তেমন কোনোই হয়নি। মাঝে এসছিলেন রাজনৈতিক আমাদের টিএমসি বিজেপি নেতারা, মাঝে তারা কি অস্ত্র তৈরি করতে বলছিল তাদের হয়ে? না, তাদের হয়ে অস্ত্র করতে বলেনি এবং উৎসাহিত করেছে, দেখে গেছে এবং কিছু করার আশা বলেছে যে কিছু একটা করবে, সেইভাবে রয়েছে। এই যে ছোটবেলা থেকে এই যে অদম্য ইচ্ছে উদ্ভাবন করা, তা বিজ্ঞান নিয়ে কেন পড়া হলো না? বিজ্ঞান নিয়ে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বিজ্ঞান নিয়ে পড়ার, কিন্তু আর্থিক সমস্যার জন্য বিজ্ঞান নিয়ে পড়া হয়নি। কিন্তু সেই চিন্তা ভাবনাটা রয়ে গেছে যে নম্বর ছিল, হ্যাঁ নম্বর ছিল, কিন্তু আর্থিক সমস্যার জন্য হয়নি যেটা, তো সেটা। তাহলে এই যে বাম, তৃণমূল, বিজেপি এসব নেতারা বড় বড় ভাষণ দেয় যে আমাদের দেশে প্রতিভা থাকলে তাকে পড়ার সুযোগ আছে, তাহলে সব মিথ্যে কথা। আমার জন্য সেটা হতে পারে মিথ্যে কথা, কারণ অন্য জায়গায় কিছু জান গিয়ে দেখুন বড় বড় তৃণমূল নেতা, বাম নেতারা, মানে তাদের আমলে বিজেপি নেতা বড় বড় বাকতাল্লা করে। কি বাকতাল্লা? যে প্রতিভা থাকলে এদেশে নাকি পড়াশোনার জন্য কোনো অভাব নেই। দেখতেই পাচ্ছেন তার জলজান্ত উদাহরণ বসে আছে। আসলে দিনের পর দিনে এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো মানুষকে ঠকাচ্ছে, কিন্তু এত ঠকানো সত্ত্বেও অভিষেকের মতো অনেকেই একেবারে উঠে দাঁড়ায় নিজের শক্তি, নিজের আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছে নিয়ে। তার আমি আবার ফিরে আসি, তার মানে বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু টাকা পয়সার জন্য, আর্থিক কারণে পড়া হলো না। তারপর কি কলেজে আর্টস নিয়ে পড়ি। তারপরেও বিজ্ঞানের দিকে ঝোঁক যেহেতু ছিল ছোটোবেলা থেকেই, সেহেতু বিভিন্ন ধরনের মডেল তৈরি করি এবং আস্তে আস্তে বিভিন্ন আরও মডেল আছে যেগুলো তৈরি করেছি, আরও মডেল আছে যেগুলো তৈরি করব, কিন্তু আর্থিক সমস্যার জন্য তৈরি করতে পারছি না। সেগুলোও তৈরি করব যদি সেইভাবে সহযোগিতা পাই কোনো জায়গা থেকে, সরকার যদি পাশে দাঁড়ায়, তো অবশ্যই সেগুলো তৈরি করে দেশের কাছে ব্যবহার করব। অবশ্যই। এবার আমি যে প্রশ্নটা করব, এই যে তৈরি করা, এই যে মিসাইল তৈরি করা বা ড্রোন তৈরি করা বা বিভিন্ন নিরাপত্তার জন্য, বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য বিভিন্ন যন্ত্রপাতি আমরা যেগুলো দেখছিলাম আর কি, এগুলোতে আমি তো বিশদভাবে আসবো। এগুলো তৈরি করার জন্য তো একটা বিরাট অর্থের প্রয়োজন হয়, একটা ল্যাবরেটরি, মানে একেবারে গবেষণাগারের প্রয়োজন হয়। বাড়িতে কি নাকি শুনলাম বাড়িতেই তৈরি হতো? হ্যাঁ, বাড়িতে এগুলো তৈরি করি, আলাদা একটা আমার নিজস্ব একটা ঘর আছে যেখানে এইসব তৈরি করি। আর অর্থ হচ্ছে আমি রাজমিস্ত্রি লেবারই করি, আর বিভিন্ন সময় জোনেও যাই, তা সেইভাবে টাকা বাড়ি থেকেও কিছু সহায়তা করে, আর আশেপাশেও কিছু কিছু মানুষ আছে যেগুলো আমাকে সহায়তা করে, উৎসাহিত করে, সেইভাবেই এইগুলো তৈরি করি। আচ্ছা, যেগুলো তৈরি করা হয়, আমি তো মডেলগুলো দেখেছি এবং আমি প্রত্যেকটার নকশাগুলো দেখছিলাম, খুব সুন্দরভাবে নকশাগুলো রয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা চূড়ান্ত রূপ দিতে গেলে আরও তো এমন জিনিসপত্র দরকার যে জিনিসপত্র তো বাজারেও পাওয়া যায় না, অর্থ দিলেও পাওয়া যায় না। তা খুব কি ইচ্ছে আছে একবার সেইভাবে তৈরি করার? হ্যাঁ, যদি সেটা তো মানে যদি সরকার সহযোগিতা করে, পারমিশন দেয়, তো অবশ্যই সেগুলো আমি তৈরি করব। কোথাও চাকরিতে, বিশেষ করে বিভিন্ন জায়গায় যেখানে অস্ত্র তৈরি হয় বা এই ধরনের জায়গায় কখনো আবেদন করা হয়েছে? না, এইভাবে কোনো সেরকম যোগাযোগ হয়ে পারিনি। আসলে একদম সীমান্তবর্তী এলাকায় থাকে। বিদ্যুৎ আছে এখন? হ্যাঁ,
বিদ্যুৎ আছে। আর কবে এসছে সেখানে বিদ্যুৎ? ছোটবেলা থেকেই বিদ্যুৎ আছে? হ্যাঁ, ছোটবেলা থেকেই ছিল। আচ্ছা, তারপরে বাম থেকে তৃণমূল আমলে এগুলো সব আছে, মানে ভোটের জন্য সব দিয়েছে, কিন্তু মেধাবী ছাত্রদের পড়াশোনার সুযোগটা পাওয়া যায়নি। হ্যাঁ। মানে বাম আমলেও পাওয়া যায়নি, তৃণমূল আমলেও পাওয়া যাচ্ছে না। না। অথচ তৃণমূল আর বিজেপির নেতারা বড় বড় কথা বলে এসছেন আপনার বাড়িতে গিয়ে। হ্যাঁ, বলে গেছে। কিছু করেছে? না, কিছু করেনি, বলেই এসছে। কতদিন আগে গিয়েছিল? তাও 1-1.5 বছর আগে। 1-1.5 বছর আগে। আমার মনে হয় নির্বাচনের আগে এরা আবার যাবে আপনার বাড়িতে, হ্যাঁ। আবার প্রতিশ্রুতি দেবেন, তারপর ভোটের পর আর দেখা পাবেন না, কিন্তু তারপর আবার পাবেন লোকসভা নির্বাচনের আগে এরা যাবে। তো যাই হোক, আমি এসবের মধ্যে যাচ্ছি না। আপনি কোনো রাজনীতি করেন? না, কোনো রাজনীতির মধ্যে নেই। ছোটবেলা থেকে তাহলে আর্মিতে যাওয়ার ইচ্ছে ছিল না? হ্যাঁ, আর্মিতে যাওয়ার ইচ্ছা ছিল, দেশের জন্য যেহেতু কিছু একটা করতে হবে, সেহেতু এর পিছনেও মানে বেশি মানে জোর দিয়েছি যে কিছু একটা করতে হবে, দেশটাকে আরো উন্নত করতে হবে। দেশের প্রতি ভালোবাসা দিয়েই মানে ছোটবেলা থেকেই যে এগুলো তৈরি করব। আর পড়ালেখা যেহেতু বাড়ি, অনেক কিছু দেখি চোখের সামনে। কি দেখেছেন ছোটবেলা থেকে, মানে কি কারণে এইরকম চিন্তা ভাবনা? এটা কি মানে সীমান্তে থাকার জন্যে? হ্যাঁ, সীমান্তে থাকার জন্য অনেক কিছু দেখা যায়, যেগুলো হয়তো অনেকেই অনেক কিছু মানে দেখতে পারেন না, ভাবতে পারেন না। অনেক সময় বিএসএফ থাকলেও অনেক সময় অনেক উল্টোপাল্টা কাজ হয়, যেগুলো চুরাশি মানে দুষ্কৃতীরা আসতে পারে, কি বাংলাদেশ থেকে আমাদের দেশে আসতে পারে, সেটা রোধ করার জন্য এইসব জিনিসগুলো তৈরি করা, যেগুলো খুব মানে শক্তিশালী এবং আটটাতে মানে 100%-এর মধ্যে 100% পারবে। এত কনফিডেন্স, এত আত্মবিশ্বাস কি করে? মানে এটা কি নিজের উদ্ভাবনী হ্যাঁ, শক্তিকে? নিজের উদ্ভাবন শক্তি এবং নিজে পরীক্ষা করে দেখেছি, চেক করা। প্রত্যেকটা নিজে হ্যাঁ, পরীক্ষা করা? প্রত্যেকটা চেক করা আছে, শুধু মিসাইলটা আমি অনুমতি পাইনি, সেই জন্য ওটা হয়নি চেক করা। কিন্তু বাকি যে মডেলগুলো আছে এবং পরবর্তীকালে যেগুলো তৈরি করব সব কিছুই প্র্যাকটিক্যালে দেখানো যাবে এবং ওইগুলো পরীক্ষিত। মিসাইলটা, যেসব মিসাইলগুলো আমরা দেখছি, এই মিসাইলটা কতটা শক্তিশালী হবে? এটা আমাদের সাধারণ যেসব মিসাইল আছে, এইগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর সময় পাল্টা তারাও মিসাইলটাকে নষ্ট করার চেষ্টা করে বা রোধ করার চেষ্টা করে, উপর থেকে যাতে কোনো ক্ষতি না হয়। কিন্তু আমার যে মিসাইলটা, এটা যদি একবার অন করা হয়, এটাকে আর অফ করা যাবে না, এবং যদি তারা বাধা দেওয়ার চেষ্টা করে তবুও নিচেই ক্ষতি করবে, সেইভাবে এটা তৈরি করা। সাধারণ যে মিসাইল আমাদের দেশে আছে একই ধরনের, কিন্তু কিছু কিছু পার্ট আছে যেগুলো ভিন্ন ধরনের, যেগুলো নিচেই ক্ষতি করবে। এবং এটা আমরা সম্পূর্ণটাই বর্ডার এলাকায় রাখবো, যেটা মানে অন করার পরে কোনো সমস্যা না হয়, যাতে সাথে সাথে অন্য শত্রুপক্ষ দেশে চলে যেতে পারে তাড়াতাড়ি। আমি অভিষেক এখানে একটা প্রশ্ন করব, যেখানে আমাদের ব্রহ্মাস্ত্র তৈরি হচ্ছে, হ্যাঁ, এবং আমরা এয়ার ডিফেন্স সিস্টেম, আপনি তো জানেনই, পাকিস্তানের এয়ার ডিফেন্স হ্যাঁ, সিস্টেম নিয়ে আমরা প্রায় ছেলে খেলা করেছি, হ্যাঁ। যেভাবে ভেঙে চুরমার করে দিয়েছি। আমাদের মানে ভাটনগর অ্যাওয়ার্ডি জুনিয়র সায়েন্টিস্টরা রয়েছে, সিনিয়র সায়েন্টিস্টরা রয়েছে, আমাদের বিরাট প্রাযুক্তিক চিন্তা ভাবনা নিয়ে যারা আইআইটি থেকে এমটেক করেছে, পিএইচডি করেছে, তারা সব আছেন, এবং তারা সেখানে সরকারি আনুকূল্যেই তারা সমস্ত কিছু করছেন। কোথাও মনে হয় না যে আপনার তো সেই প্রশিক্ষণ নেই, আপনি তো সেই পড়ার সুযোগটাও পাননি, রাষ্ট্র আপনাকে সেই সুযোগ দেয়নি, দেশ সেই সুযোগ দেয়নি, তা সত্ত্বেও আপনি আত্মবিশ্বাসী? হ্যাঁ। এটা কি করে? এটা যেহেতু এইগুলো মানে নিজে হাতে তৈরি করা, নিজে হাতে সব কিছু চেক করা, নিজের মধ্যে একটা মনোবল আছে যে আমি করবো, আমি পারবো, সেই উদ্দেশ্যে যে আমাকে সরকার এখনও সহায়তা করেনি বা পারমিশন দেয়নি, সেহেতু আমি মানে অত গভীরে আমি কিছু করতে পারছি না। এখন যদি সরকার আমাকে সহায়তা করে, অবশ্যই আমি উন্নত মানের করবো। অনেকেই আছে যে সায়েন্স নিয়ে, বিজ্ঞান নিয়ে পড়লেও অনেক কিছু সম্ভব হয় না, কিন্তু আমি দেখিয়ে দিতে চাই যে সায়েন্স বাদেও মানুষ অনেক কিছু করতে পারে, যদি ইচ্ছা শক্তি থাকে, নিজের মাথায় যদি বুদ্ধি থাকে, অবশ্যই সে পারে, সেটা আমি দেখাবো। আপনি তো বিজ্ঞান মনস্ক মানুষ, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। বিজ্ঞান তো ভালোবাসেন, বিজ্ঞান মনস্ক মানুষ। আপনি আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর জন্য বিজ্ঞান নিয়ে পড়ার আপনার আর্থিক ক্ষমতা ছিল না। এরা যেহেতু দিনের পর দিন মানুষের চোখে ধুলো দিচ্ছে, বিশেষ করে আমি বলবো যে যারা পশ্চিমবাংলায় ছিল এবং আছে, এরা আপনাকে সুযোগটা করে দিতে পারেনি। বড় বড় কথা বলে মুখে যে আমাদের এখানে নাকি প্রতিভা থাকলেই পড়তে পারে, বিনে পয়সায় পড়ার নাকি হাজারো ধরুন স্কলারশিপ আছে। আপনার ক্ষেত্রে যে কী হলো আমি জানি না। হ্যাঁ, কিন্তু আমি এটা ছেড়েই দিলাম। কত সালে আপনার মাধ্যমিক? 16 সালে। ও, 16 সালে? হ্যাঁ। তো 16 সালে তো উন্নয়নের বন্যা বইছিল আমাদের এখানে। হ্যাঁ। তাতেও আপনি সেই উন্নয়ন আমাকে দেখতে পারিনি। আপনি উন্নয়নকে দেখতে পারেননি? মানে আমাকে দেখতে পারিনি উন্নয়ন। ও, উন্নয়ন আপনাকে দেখতে হয় না। উন্নয়নকে দেখতে হলে আপনার কিন্তু বীরভূমে যেতে হবে। যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ। আমি এবার একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি।
অর্থের দরকার, বিপুল পরিমাণে অর্থের অর্থের দরকার দরকার, হ্যাঁ। আপনার এই পরীক্ষাগুলোকে, স্বপ্নকে সফল করার সফল জন্য, করার জন্য। এবং আপনি এটা সরকারের কাছ থেকেই চান। হ্যাঁ, সরকার হোক কি কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাকে সহযোগিতা করে অবশ্যই। ধরুন আমাদের রাজ্যে তো ধরুন অনেক গরু মাফিয়া আছে, কয়লা মাফিয়া আছে, এদেরও প্রচুর অর্থ আছে, কিন্তু হ্যাঁ। কখনো কি যদি বলে এরা অর্থ দিয়ে আমাদের জন্য করে দাও, আপনি কি করবেন? না, খারাপ কাজের মধ্যে আমি নেই। দেশের হয়ে দেশের কাজ করব, কিন্তু অন্য কোনো দেশ হোক, অন্য কোনো মানুষ হোক, তাদের বিরুদ্ধে আমি। আমি এবার এক এক করে আসছি। হ্যাঁ। প্রথমে আসি আমি আপনার মিসাইলের ব্যাপারে। হ্যাঁ, মিসাইলটা কিভাবে তৈরি করলেন, কিভাবে মানে এই পুরো ধারণাটা এলো, আইডিয়াটা কি করে মিসাইলটা এলো? হচ্ছে আমাদের যেহেতু মিসাইল অনেক পূর্বেই তৈরি করা হয়েছে, আমাদের এপিজে আব্দুল কালাম যখন হুম। এই করে তার আগে হয়েছে, পরে হয়েছে। তো আমি দেখেছি যে এপিজে মিসাইল আব্দুল কালাম বোধহয় আপনাকে খুব অনুপ্রাণিত করেছে। আমি নিজে নিজে খুব মানে স্মরণ করি ওনাকে। আমাদের দেশে সেটা পরমাণু অস্ত্র হোক, সেটা বিজ্ঞান প্রযুক্তি হোক, হুম। এবং প্রাক্তন রাষ্ট্রপতি হোক, এবং যত দিন যাচ্ছে তিনি মহামানবের আকার ধারণ করছেন, তিনি হচ্ছেন এপিজে সর্বজন শ্রদ্ধেয় এপিজে আব্দুল আব্দুল কালাম। কালাম, হ্যাঁ। এপিজে আব্দুল কালাম বোধহয় আপনাকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। এপিজে আব্দুল কালাম মানে আমি ছোটবেলা থেকেই স্মরণে করি সবসময়, এবং ওনার বই যেগুলো আছে সেগুলো দেখি, সেইভাবেই। বাহ। নিজের জীবনের লক্ষ্য কি? দেশের জন্য কিছু একটা করতে হবে, করব। দেশের জন্য কিছু একটা করতে হবে বলে তো সমস্ত রাজনৈতিক দলের নেতা, মানে সেটা সবুজ হতে পারে, লাল রঙের হতে পারে, গেরুয়া রঙের মানুষ হতে পারে, তারা সবাই বলে দেশের জন্য নাকি তারা করছে, এদিকে তাদের মানে বুড়ো আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। তা দেশের জন্য করার জন্য রাজনীতি করার ইচ্ছে নেই তো? না, রাজনীতির মধ্যে নেই আমি। একদম নেই। এই যে মিসাইলটা তৈরি হয়েছে, এই মিসাইলটা কিভাবে, কি পরিকল্পনা কি করে এলো? এটা আমাদের যেসব মিসাইল আছে সেগুলো আমি দেখেছি যে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠালে অন্য কোনো দেশ তাকে মানে থামানোর চেষ্টা করলে সেটা দুটো মিসাইলই নষ্ট হয়ে যায়। তা আমি চিন্তা ভাবনা করলাম যে এমন কিছু করতে হবে যেটা নষ্ট করলেও তাও নিশ্চয়ই ক্ষতি করবে, ক্ষতি করতে পারবে, সেই চিন্তা ভাবনা দিয়েই মিসাইলটা তৈরি করা। মিসাইলটা যেটা আমি মডেল তৈরি করেছি, এটা শুধু মডেলটা, আর বাদ বাকি যেগুলো জিনিস ভিতরে যা যা লাগবে, জ্বালানি লাগবে, জিপিএস সিস্টেম লাগবে, রাডার লাগবে, যেগুলো জিনিসগুলো লাগবে সব কিছু আমার খাতায় সব কিছু রেডি করা আছে। এখন সরকার অনুমতি দিলে আমি সেইগুলো নিয়ে কাজ করতে পারবো, কি করব। এটা রেঞ্জ কত দূর হবে? এটা আমাদের 9-10 কিলোমিটার যাবে, 9-10 কিলোমিটার, 1000 কিলোমিটার যাবে। এই যে মিসাইলটা তৈরি করার চিন্তা ভাবনা, এই মিসাইলটা যদি ফিউজ করে দেওয়া হয়, অর্থাৎ এটা যদি আকাশেই এই মিসাইলটাকে খতম করে দেওয়া খতম হয়, করা হয়, সেক্ষেত্রেও সেক্ষেত্রেও ক্ষতি করতে নিশ্চয়ই পারবে। ক্ষতি করবে। আর যদি একবার টার্গেটে পৌঁছায় যায়, আশা করি সেখানে আর সহজে কিছু হবে না, এমনকি মানুষ যেতে পারবে না। মানে যখন করছি এমন হয়ে করবো যে যেখানে অন্য কোনো দেশ দ্বারা দেখলে তো একটু ভয় পায় যে না, মানে অন করার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে কিছু একটা হবে। যতই প্রতিবেশীদের থামানো হোক না সঙ্গে কেন। সম্পর্ক কিরকম গ্রামের? আউলডাঙ্গার ভালো, প্রতিবেশীদের সবার সঙ্গেই যোগাযোগ সব ভালো, উৎসাহিত করে, কিছু কিছু মানুষ সহযোগিতা করে। বাহ। না, আমি ভয় পাচ্ছিলাম অন্যরকম, সীমান্ত না পেরিয়ে নিজের গ্রামের প্রতিবেশীদের মিসাইল না না। ছুড়ে দেওয়া হয়। কখনো রাগ হয়, মানে কারোর প্রতি রাগ? না, রাগ কোনো কিছু নেই, রাগ এই জিনিসটা নেই আমার মধ্যে। কখনো মনে হয় না আমার একটা মিসাইল করে কেউ উড়িয়ে দিই? না না, মানে ঠান্ডা মাথা তো, ঠান্ডা মাথায় একদম পুরো। মানে কখনো কারোর সঙ্গে রাগারাগি হলে না, এগুলো কোনো ব্যবহার ঝামেলা করা নেই, হবে কোনো না। ঝামেলার মধ্যে বাড়িতেই থাকি, বাড়িতেই এই পিছনেই কাজ। তা বাড়িতে এইসব কাজগুলো কখন হয়? ঠিক নেই, সকাল বিকেল রাত্রিবেলায় যখন মনে যেটা আসে তখন সেটা করি, মাথায় যেটা যখন ঘোরে তখন সেই সময় সেটা করতে হবে। এমনকি যদি সময় না হয় খাতায় লিখে রাখি যে এই জিনিসটা করতে হবে, পরে সেটার পিছনে। তা বাড়ির লোক অতিষ্ঠ হয়ে যায় না? না, বাড়ির লোক এখন কোনো সমস্যা নেই, সহজতে যতটা পারে সেইভাবে এখন কোনো সমস্যা নেই। কবে থেকে শুরু হলো এই এটা ধরনের আমার কাজ? 9-10 বছর আগে থেকেই এটা। তখন চালু। কি স্কুলে? হ্যাঁ, তখন স্কুলে 2014 কি তার আগে থেকেই সব। তা প্রথম যখন শুরু করলেন তখন কি ভেবেছিলেন যে এইরকম ভাবে এগিয়ে যাবেন এটা নিয়ে, হ্যাঁ, নাকি আস্তে আস্তে খেলার ছলেই শুরু? খেলার ছলে সব কিছু শুরু, আস্তে আস্তে উন্নত মানের হচ্ছে। প্রথমে একটা ক্যাপসুল তৈরি করেছিলাম, সেটা পরীক্ষা করতে পারিনি কারণ আশেপাশে পুলিশ বিএসএফ থাকে। হ্যাঁ। সেটাই সেইভাবেই মানে এখন নেই, সেটা বাদে দিয়েছি। বাহ। প্রথম এই ক্যাপসুল দিয়ে শুরু, হ্যাঁ, তারপরে অন্যান্য জিনিসগুলো ছিল যেগুলো আমি বিভিন্ন জায়গায় প্রদর্শনী করেছি, সার্টিফিকেটও পেয়েছি। তারপর আস্তে আস্তে সেইগুলো
মানে দেশের জন্য কিছু একটা করতে হবে, আস্তে আস্তে একভাবে বসে থাকতে হবে না, আর উন্নত মানের কিছু একটা করার চেষ্টা করতে হবে, সেইভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এবং যেগুলো তৈরি করেছি সেগুলো করব, আরও কিছু আছে যেগুলো পরবর্তীকালে সজাতে পারি সেগুলোও করব। কোথাও মনে হচ্ছে না এই যে কলাবিদ্যা পড়ার পর আবার আইটিআইতে ফিরে যাওয়া, ইলেকট্রিকের কাজটা ভালো মতো শেখা, হ্যাঁ। এটার কারণটা কি আগে আসলে অস্ত্র তৈরি করা? অস্ত্র তৈরি করা আমার সুবিধার জন্য এটা করা, যে অনেক সময় না জানা কিছু থাকতেই পারে, সেজন্য ওটা করা যাতে সুবিধা হয় আমার, আর কি বেশি সুবিধা হয়। এই যে ধরুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, তাতে আপনার যে গবেষণা, আপনার যে চিন্তা ভাবনা, তাতে কি মনে হচ্ছে কয়েক ধাপ এগিয়ে যাচ্ছেন? হ্যাঁ কিরকম একটা উদাহরণ আর কি, ধরুন এই সার্কিট তৈরি করা। হ্যাঁ, বিভিন্ন সার্কিট যেগুলো মানে অজানা ছিল সেগুলো জানা হয়েছে, সেই ক্ষেত্রে অনেক সুবিধা হবে আমার পরবর্তীকালে। আচ্ছা অভিষেক, আমি যে প্রশ্নটা করছি একেবারে আপনাকে আহত করছি না, কিন্তু ধরুন এখনো তো জানার অনেক বাকি। হ্যাঁ জানা। ধরুন আমি কথার কথা বলছি, সার্টিফিকেট বা ডিপ্লোমা, তারপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, তারপর ধরুন বিটেক বা এমটেক, বা যারা গবেষণা করে, মানে এই সুযোগটা পেলে আপনি কি মনে করেন যে আপনি আরো অনেক বেশি হ্যাঁ এই কাজটার মধ্যে থাকতে পারবেন? থাকতে পারবো, হ্যাঁ। তাহলে এখন আপনার জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য কি পড়া এবং এই কাজটা করে যাওয়া? হ্যাঁ, তা এরকম কোথাও চেষ্টা করেছেন বা আবেদন করেছেন? না এরকম কোনো এখনো পর্যন্ত যোগাযোগ কোনো সেরকম হয়নি। এমন কোনো মানুষের সঙ্গে আপনার দেখা হয়েছে যিনি আপনাকে এই পথটা দেখাতে পারবেন? হ্যাঁ, আমাদের মাঝে থানা থেকে আমাকে মানে বলেছে যে যদি কোনো সেরকম পড়ালেখার হেল্প লাগে তো ওরা কিছুটা দিয়ে দেবে আর কি, মানে বই খাতা যেগুলো লাগবে সেগুলো ওরা ব্যবস্থা করে দেয়। এবং অন্য কোনো সেরকম কোনোই করেনি, যে ওই সব জায়গায় যোগাযোগের মাধ্যম যেখানে আইটি যেগুলো থাকে সেরকম কোনো এখনও যোগাযোগ হয়নি, কি বিটেক এমটেক যেগুলো থাকে সেগুলোর সঙ্গে এখনও কোনো কিছু হয়নি। অবশ্যই। মানে সেই সোর্সটা পারছি না, যে মানে কীভাবে এগিয়ে যাব, কীভাবে মানে জায়গায় পৌঁছতে পারবো। বিএসএফ এর সঙ্গে আপনার কথা হয়েছে? হ্যাঁ, বিএসএফদের সঙ্গে কথা হয়েছে। তারা কি বলছেন? তারা তেমন কোনো নেই, উচ্ছতা নেই। তারা আবার সন্দেহের চোখে দেখছে না তো? না না, কোনো সমস্যা নেই। সেগুলো নেই। সামাজিক মাধ্যমে তো ভালোই প্রচার হয়েছে। হ্যাঁ, সামাজিক মাধ্যমে হয়েছে। তা সামাজিক মাধ্যমে দেখে কেউ এগিয়ে আসেনি? এখনও সারা শব্দ দেয়নি কেউ। এটা কি মনে হচ্ছে ছেলে বলেই সাহায্য পাচ্ছেন না সামাজিক মাধ্যমে? সেটা তো বলতে পারবো না। যাই হোক, সামাজিক মাধ্যম যারা দেখেন তাদের প্রতি পূর্ণ আস্থা রেখেই বলছি, এটা ঠিক কথা। অনেক সময় আমরা চটকে বিশ্বাস করি। আপনি প্রান্তিক এলাকার মানুষ, আপনার সেই চটক হয়তো নেই, কিন্তু আপনার এই ইচ্ছেটা রয়েছে, ইচ্ছেটাকে আমি সত্যি ব্যক্তিগতভাবে কুর্নিশ জানাই। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আজকে তো এই অনুষ্ঠানটি প্রচার হবে টেলিভিশনে, হাজার হাজার মানুষের কাছে পৌঁছবে আপনার কথা, আপনার কাজের কথা। আপনি বলছিলেন আপনার যে প্ল্যানগুলি আছে সেগুলোর মধ্যে থেকে কিছু কিছু প্র্যাকটিক্যালি আপনার বাড়িতেও তৈরি করা আছে, তো সেগুলোর সুরক্ষা নিয়ে আপনি কতটা ভেবেছেন? সেটা সুরক্ষা আমার কাছে সব কিছুই রেখে দিয়েছি, সুরক্ষা যেহেতু করেছি সুরক্ষিত থাকবে সেভাবে। আর যেগুলো সেটিং করা আছে, সে প্র্যাকটিক্যাল করা আছে, সেগুলোও সেভাবে সুরক্ষিত করা জায়গা সেরকম জায়গায় আছে। এবং যেখানে আমার পুরো মূল্যবান জিনিসগুলো লেখা আছে, মানে কোথায় কী হবে, এর থেকে উন্নত ভার্সন কীভাবে করা যাবে, সেগুলো এমন জায়গায় রেখে দিয়েছি যেখানে আমি ছাড়া অন্য কেউ আর পাওয়া তার মুশকিল। নাগালে গিয়ে পৌঁছাবে না, না মানে বাড়িতে চোর এলেও খুঁজে পাবে না। না, ওটা এমনভাবে করা যেটা হয়তো সহজে কেউ দেখলেও বুঝতেও পারবে না যে জিনিসটা কী। সেটা আমার নিজের ভাষায়, নিজের মানে বুদ্ধিতে সেইগুলো সংরক্ষণ করা রাখা। হট করে কেউ সাধারণ মানুষ পেয়ে গেলে দেখবে সেরকম কোনো। মানে মাথায় এটা ছিল তাহলে, হ্যাঁ অবশ্যই। যেগুলো সুরক্ষিত থাকুক। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন সৃজা, এবং আপনি যে আগে থেকে ভেবে রেখেছেন এটাও খুব ভালো। আপনি যে এতগুলো মিসাইল বা যেগুলোর প্ল্যান আপনি তৈরি করেছেন, যদি ভবিষ্যতে সরকার আপনার কাছে এই প্ল্যানগুলো যদি চায় যে তারা এই প্ল্যানগুলো নিয়ে নিজেরা তৈরি করবেন নিজেদের মতন করে, আপনি কি সরকারের কাছে সেটা বিক্রি করে দিতে রাজি হবেন? না আমি বিক্রি করতে রাজি নই, কারণ আমি চাই যে আমি থেকে সেইগুলো তৈরি করব, এবং যাতে অন্য কোনো দেশের কাজে যাতে না যায়। আমি যদি বিক্রি করে দিই সেটা সরকার অন্য জায়গাও বিক্রি করতে পারবে না, সেক্ষেত্রে আমার অসুবিধা হতে পারে। কারণ অন্য কোনো দেশ সেগুলো তৈরি করে আমাদের দেশে মারবে, কি কোনো এখন সময় খারাপ, ভালো পরে খারাপ হতেই পারে। কারণ দিন দিন যাচ্ছে, মানুষ উন্নত হচ্ছে, মানে খারাপ দিক থেকে উন্নত হচ্ছে।
চিন্তাভাবনা সেরকম হয়ে যাচ্ছে। সেই জন্য আমি চাই না যে আমার দেশের জিনিস অন্য কোনো জায়গায় না যায়। সেক্ষেত্রে আমি সবসময় নিজে একটা মনোবল রেখে কাজ করব যে অন্য কোনো জায়গাতে তো না পৌঁছায় জিনিসগুলো, আমার অবশ্যই। দেশের জিনিস দেশেই থাকবে। এই যে সামাজিক মাধ্যমে আপনার এই চিন্তা ভাবনাই বলুন বা আপনার যে চিন্তা ভাবনা যাই হোক, এগুলো যে প্রচার পাচ্ছে, এর ফলে কি দেশের সুরক্ষা কোথাও বিঘ্ন হতে পারে? আপনার কি মনে হয়? এটা যদি ভালো কাজে লাগানো হয়, যদি দেশের থেকে সহায়তা পায়, তাহলে ভালো কাজে ব্যবহার করা হবে, খারাপ কাজে ব্যবহার করা হবে না। আর এর কিছু খারাপ দিকও আছে যেগুলো আশা করি ব্যবহার হবে না, এবং সেই জন্য আমি সরকারের কাছে বলবো একটাই যে আমাকে সহায়তা করুন, বা কোনো সহৃদয় ব্যক্তি যদি থাকে আমাকে সহায়তা করুক, আমি যাতে এইগুলো ঠিক কাজে ঠিক জায়গায় ব্যবহার করতে পারি। অবশ্যই। কিন্তু অভিষেক, মনে হয় না ডিনামাইট হোক বা অন্যান্য আবিষ্কার হোক খুব ভালো কথা ভেবেই শুরু হয়েছিল, কিন্তু তার আমরা মানব সভ্যতায় দেখেছি অপব্যবহার করি। অপব্যবহার হয়েছে। কোথাও মনে হয় না যে এই যে অস্ত্র তৈরি করা বা এই নিরাপত্তার এই বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করা, একদিকে যেমন দেশকে সুরক্ষিত রাখা, অন্যদিকে এর উল্টো প্রয়োগও হতে পারে, কারণ আবিষ্কার হয়ে যাওয়ার পর তো তা কুক্ষিগতভাবে থাকে না। থাকে না, হ্যাঁ। আর আমি সবসময় এগুলো চেষ্টা করি যে নিজের বুদ্ধিতে যে কোনোভাবে যে অন্য কোনো মানুষ যাতে সহজে চালাতে না পারে, সেই দিকেও আমার একটা লক্ষ্য আছে, যেগুলো আমি তৈরি করব অন্য কোনো মানুষ তৈরি করতে না পারে, মানে চালাতে না পারে, তাহলে আর অপব্যবহার করতে পারবে না। সেইভাবেই আমি জিনিসগুলো তৈরি করার চেষ্টা করি বা করছি, যে অন্য কোনো মানুষের হাতে পড়লে যে সেগুলো ব্যবহার করতে না পারে। অবশ্যই। এখন তো এআই এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হ্যাঁ, চলছে, তাছাড়া বিভিন্ন ধরনের মানে খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন বিভিন্ন সব ধরনের কম্পিউটারও রয়েছে, হ্যাঁ, তো সেগুলোর তো সহায়তা এখনো পাওয়া যাচ্ছে না। না পাওয়া যায়নি। এআই নিয়ে কি তাহলে চর্চা হচ্ছে? না, তেমন এখনো কিছু করা হচ্ছে না। কোথাও কি মনে হয়, দেখুন স্বয়ং নিউটন বলেছিলেন, আমাদের কথা নয়, মহাবিজ্ঞানী নিউটন, হ্যাঁ। তিনি বলতেন যে আমরা জ্ঞানের সমুদ্রে, তিনি মানে তার মতো ব্যক্তিত্ব বলছেন জ্ঞানের সমুদ্রে কয়েকটা নুড়ি খালি কুড়িয়েছেন। তা মনে হয় অনেকটা জানা বাকি। হ্যাঁ, কিছুটা জানা বাকি, আমার জানা বাকি, আর জানার শেষ নেই। বাহ। আমি আরো প্রশ্ন করব, আমি এবার চলে যাব শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজের প্রতিনিধি, আমি তার কাছে চলে যাব, কারণ দীপঙ্কর বাবু রয়েছেন এবং জাহিরুল দাও রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবে সরাসরি শ্যাম, তার কারণ শ্যাম আমাদের প্রথম দিন থেকে খবরটা দিয়ে এসেছে আর প্লাস নিউজে। আমি অবশ্যই দীপঙ্কর বাবু এবং জাহিরুল, তাদের কাছ থেকে জানতে চাইব অভিষেকের কীর্তিকলা কিভাবে তারা উৎসাহ দিচ্ছেন, এবং এই উৎসাহ দেওয়ার মধ্য দিয়ে বিশেষ করে আমি প্রথমেই নিশ্চয়ই শ্যাম ঠিকাদার যিনি রয়েছেন অর্থাৎ দীপঙ্কর বাবু, যার কাছে কাজ করেন অভিষেক, তার কাছে যাবে। আমি বলবো আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস, তাকে প্রশ্ন করতে। আমি অভিষেক মিসাইল বানিয়ে তাক লাগিয়েছে একেবারে প্রান্তিক এলাকার যে মানুষ আর কি, অর্থাৎ যে দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশ সীমানার একেবারে বনগাঁ পেট্রাপোল সেই সীমান্ত বাসিন্দা যে অভিষেক, যে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হয়েছে ছবি, তার নিজের প্রযুক্তিতে তৈরি করেছে সে মিসাইল, এবং একাধিক প্রযুক্তি তৈরি করে সে তাক লাগিয়েছে, সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল হয়েছে। সেইটাই নিয়ে কিন্তু আমি তার প্রতিবেশী, অর্থাৎ তার একেবারেই বলা যেতে পারে যে দীপকবাবু আছেন, যে অভিষেক রাজমিস্ত্রি জোগাড়ি কাজ করে, সেই রাজমিস্ত্রি জোগাড়ি যার কাছে কাজ করে আজকে পয়সা উপার্জন করে, সেই তার সঙ্গে আমি একটু কথা বলবো অভিষেকের ব্যাপারে। আপনি কতটা আর কি এই ব্যাপার নিয়ে কতটা উৎসাহী, এবং এই যে অভিষেক একটা দেশের একটা বিরাট বৃহৎ একটা মানে একটা দায়িত্ব নিয়ে এই জায়গাটা পৌঁছতে এসেছে, আপনি কি বলবেন এই ব্যাপারে অভিষেক? আমি চাই যে অভিষেক আমার কাছে কাজ যখন করে, পয়সা কড়ির সংকট পড়ে, ও আমার কাজে আসে, আর 4-5 বছর ধরে কাজ করে। ওরা খুব গরিব মানুষ, যখনই পয়সার অভাব হয় তখন আমার কাজে আসে, আমি ওর সহযোগিতা রাখি, হালকা ধরনের কাজ দিয়েই রাখি, যে ও যাতে আরও উন্নত করতে পারে, দেশকে রক্ষা করতে পারে, বা সরকার ওকে টানে। এই হচ্ছে আমার কথা। আমি আরেকটু কথা বলবো, আপনি অভিষেকের টিচার, আপনি ছোটোবেলা থেকে তাকে কাছ থেকে দেখেছেন, সমস্ত ব্যাপারটাই উপলব্ধি করেছেন, তার ফ্যামিলি থেকে শুরু করে তার জীবনে চলাফেরা প্রতিটা পদক্ষেপ আপনি তার দেখেছেন। সেইখানে গিয়ে কোথায় একটা অভিষেক যে জায়গাটা পৌঁছাতে চাইছে, এটা কতটা আপনি আপনার মধ্যে কতটা এর যে বিশ্বাস আছে যে ও ওইখানটা আসতে পারবে? অ্যাকচুয়ালি যখনও আমার কাছে ছবি আঁকা শিখতো, আমি ছবি আঁকাও শেখাতাম এক সময়, এখন আমি টিচার রয়েছি, তখন থেকে আমি বুঝতে পারতাম ওর প্রতিভাটা খুব ভালো জায়গায়, খুব সুন্দর ড্রয়িং
ও করতো। এখন সেই ড্রয়িংটা খুবই কাজে লাগছে ওর, কেননা মিসাইল বা যে কোনো ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য একটা তৈরি করার জন্য ড্রয়িং তো করতে হয়, সেটা ওর কাজে লাগছে। আর পরে আমাদের যখন ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় হেলেঞ্চা কলেজে যখন ও ভর্তি হলো, তখন থেকে আমি আরও উৎসাহ দিতে লাগলাম যে তুমি করতে থাকো, তোমার সঙ্গে আমি সহযোগিতা করব। আর ও খেলাধুলাও ভালো করতো, খেলাধুলায় যে পিছিয়ে তা না, ও আর্মির জন্য চেষ্টা করেছে, বিএসএফের জন্য চেষ্টা করেছে, সার্ভিস পায়নি। তারপরে আমার টাইকন্ডো শেখাই আমি কলেজে, সেখানেও ও চেষ্টা করেছে, হয়নি, যাই হোক ওর ওয়েটটাও বেশি ছিল। এখন বর্তমানে যে পরিস্থিতিতে ও পৌঁছাচ্ছে, আমি চাচ্ছি, আশা করি ও পৌঁছে যাবে স্যার, যদি আমাদের সরকার যদি ওকে হেল্প করে, এইটুকু বলবো। শিক্ষক হিসেবে আপনি কতটা আশীর্বাদ করবেন? আমি তো ফুল ওর আশীর্বাদে আছেন, নাইলে আমি সেই গ্রাম থেকে আবার এই কলকাতায় এসেছি ওকে ইন্টারভিউর জন্যে। অভিষেকের সঙ্গে একটু কথা বলবো যে অভিষেক, এই যে মিসাইল যারা বানায় বা এই ধরনের যাদের মোটিভেটেড থাকে, তারা অনায়াসে একাধিক দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়ে। দেশের যেসব জঙ্গি আজকে বিদেশের হাতে চলে যাচ্ছে, সেখানে কোথায় গিয়ে দেখা গেছে যে অর্থের অভাবে তারা এইসব পথ বেছে নেয়। এবং এই যে আপনি মিসাইল বা এইসব লেজার বানাচ্ছেন, তৈরি করছেন, এইখানে গিয়ে কোথাও একটা যদি পয়সার যেরকম আপনার অভাব আছে, সেই জায়গাটা কি কোনো অফার এলে আপনি কি করবেন? যদি কোনো মানুষ সেরকম যদি সহযোগিতা করতে চায় খারাপ উদ্দেশ্যে, আমি কখনোই তাদের সঙ্গে সহমত করব না। এবং যদি কোনো জোর জবরদস্ত কোনো হয়, মানে অন্য কোনো ধরনের কোনো যদি জোর করা হয়, তা আমি নিজেই কোনো উল্টোপাল্টা কোনো কিছু করবো, যাতে আমাকে দিয়ে কোনো কিছু না করতে পারে তারা, বা আমাকে যাতে না পায়। আর আমার যে খাতাগুলো আছে, যেগুলো আমি লিখে রাখি বা করি, আমি চাইবো তাদের থেকেই অনেক দূরে, যাতে কোনো দিন যাতে তারা না পায়, বা সেরকম কোনো একটা চিন্তাভাবনা আছে যে আমি কোনো খারাপ কোনো কাজে কোনো উদ্দেশ্যে আমার জিনিসগুলো কখনোই আমি তাদের সঙ্গে মানে সহমত করতে পারবো না। আপনার একেবারে সীমান্ত লাগোয়া বসবাস, হ্যাঁ, ওপারে যশোর, পাশেই মানে একেবারেই বাংলাদেশ। হ্যাঁ, তা বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি, সেখানে কি এরকম ধরনের মিসাইল বা এরকম ধরনের যেসব পরিকাঠামো তৈরি করছেন আপনি, বাংলাদেশ যে কোনো মুহূর্তে আপনাকে অফার করতে পারে, পাশেই বাংলাদেশ, টোপকালি বাংলাদেশ, হ্যাঁ, আপনি কতটা নিজেকে সুরক্ষিত রাখবেন? নিজেকে সুরক্ষতা আমার তেমন, আমাদের থানা আছে, বলা আছে, কোনো সমস্যা হলে তারা সহযোগিতা করবে, বিএসএফরা আছে, এবং আশা করি তেমন কোনো সমস্যা হবে না, কারণ আমার পাশে প্রশাসন আছে যারা বলেছে যে কিছু সহায়তা করবে যদি কোনো সমস্যা হয়। বিএসএফরা আছে, চারিদিকে বিএসএফ আছে। আর যদি সেরকম কোনো টোপ দেওয়ার মতো যদি কোনো কিছু হয়, আমি সেদিকে এগোবো না। এটাই আমার, এই যে দেশের জন্য কিছু করবো, অন্য কোনো জায়গা আমি নেই। অভিষেক, আমরা একটা গ্লাভসের আমরা দেখছিলাম চার্টে যে গ্লাভস রয়েছে, এবং গ্লাভসের মধ্যখানে একটা আমরা দেখছিলাম বৃত্তাকার একটা অংশ রয়েছে, সেটাতে তো বিদ্যুতের বোধহয় একটা ব্যবহারও রয়েছে। কি ব্যাপারটা এই গ্লাভসটা? ওটা হচ্ছে আমাদের বিএসএফ আর্মি যখন কোনো দুষ্কৃতে ধরে, সে পালানোর চেষ্টা করে, সোজার চেষ্টা করে, এবং ছুটেও যায়, অনেক সময় ধরতে পারে না, সেরকম বিভিন্ন পজিশন হয়ে যায় আর কি, যে পালিয়ে চলে গেল। তো সেক্ষেত্রে আমরা যদি এটা নিজের শরীরে রেখে দিই, বিএসএফরা যদি নিজের শরীরে রাখে, নিজের শরীরে কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না। এবং ওটা একটা পয়েন্ট আছে যেটা অন করে যদি আমরা কাউকে টাচ করি, সে কিছু সময়ের জন্য বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, এবং যদি বেশি সময় ধরে রাখা হয় সে মারা যাবে। সেই জন্য গ্লাভসটা তৈরি করা। অনেক সময় দেখা যায় যে মেয়েরা বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারছে না দূরে, সেক্ষেত্রে আমরা তাদের জন্য ব্যবহার করতে পারি। যদি কোনো খারাপ কোনো কিছু ঘটনা ঘটতে পারে বা ঘটে, সেক্ষেত্রে তারাও এটা ব্যবহার করতে পারে। এবং এটা মানে একটু যাচাই করে দেওয়া ভালো, কারণ এটা যেমন ভালো যেমন খারাপ। সেই জন্য বিএসএফ আর্মিদের জন্য ঠিক আছে যে কোনো দুষ্কৃতী ধরার জন্য কিছু সময়ের জন্য অচেতন করে রাখতে পারবে। এটা 2000 ভোল্ট দেবে এবং নিজের কোনো ক্ষতি হবে না, কাউকে টাচ করে তার সমস্যা হবে। এই বিদ্যুৎটা আসবে কোথা থেকে? এটা কি ব্যাটারি চালিত? এটা ব্যাটারি সিস্টেম আছে, সার্কিট সিস্টেম করা আছে, নিজের শরীরেই থাকবে, কোনো সমস্যা নাই। ছোট জিনিস, কোনো জায়গা বেশি খাবে না, কোনো সমস্যা হবে না, এবং আপনি যে কোনো গ্লাভস পরে যে কোনো কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাহ, আমি তো আপনার হাতের দিকে তাকিয়ে নিলাম, গ্লাভস টাভস পরে নেই তো। আচ্ছা, আমরা আরেকটা দেখছিলাম, একটা বর্ডারে একটা আপনি যন্ত্র আবিষ্কারের কথা বলেছেন, রোবট কার তৈরি করেছি বর্ডারে। সেটা হচ্ছে 5 কিলোমিটার রেঞ্জ আছে, ওটা 5 কিলোমিটার দেখবে যে অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে আসছে কিনা, সেটা ও গাড়িটা দেখবে, রোবট কারটা দেখবে, একা একা দেখবে। কারণ আমরা এখন ড্রোন ব্যবহার করি, কারণ ড্রোন তো ঝড় বৃষ্টির সময় চলে না, কিন্তু আমি যে গাড়িটা রোবটটা তৈরি করেছি ওটা ঝড় বৃষ্টি সবসময় চলবে, শুধু আগুন না লাগলে হলো।
অটোমেটিক ওর নির্দিষ্ট রাস্তা থাকবে, নির্দিষ্ট রাস্তা 5 কিলোমিটার দেখবে। এমনকি যদি 100 মিটারের মধ্যে যদি কোনো দুষ্কৃতী কোনো কিছু পুঁতে রাখে, ল্যান্ডমাইন জাতীয় কোনো কিছু পুঁতে রাখে, তো সেই জায়গাটা দাঁড়িয়ে পড়ে আপনাকে স্ক্যানারের মাধ্যমে জানাবে যে এই জায়গায় কিছু একটা পুঁতা আছে, আপনি তুলুন ওটাকে। বাহ, এবং এটা আপনি অনেক দূর থেকে দেখতে পারবেন, অনেক 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 দূর থেকে দেখা যাবে যে কি হচ্ছে এখানে। আমরা একটা রিভলভার বা পিস্তলের মতো একটা যন্ত্র দেখছিলাম, এই যন্ত্রটার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে এয়ার রেজার সিকিউরিটি ফায়ারিং সিস্টেম। এটা হচ্ছে যদি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে আসে, তো অটোমেটিক ফায়ার করবে, মানে কোনো বিএসএফ আর্মি ছাড়াই ফায়ার করবে। এবং এটা এতটাই মানে শক্তিশালী করা যেতে পারে, যেটা মানে বলে যে বর্ডারে কোনো পাখি উড়বে না, কোনো পাতা পড়বে না, সেরকম সিস্টেম করা যাবে। যেখানে মানে খারাপ জায়গা, যেখানে ডেঞ্জার বিপদগামী জায়গা, সেইখানে আমরা ফায়ারিং লাগাতে পারি, যেন অটোমেটিক 1.5 কিলোমিটার 2 কিলোমিটার একাই ফায়ার করবে, একাই দেখবে। আর একটা আছে ওর সাথে, যেটা অ্যালার্ম দেবে আপনাকে, অ্যালার্ম দিয়ে সিগন্যাল দিয়ে দেবে যে কোনো যাতে লোক ঢুকছে বা লোক এপার থেকে ওপারে যাচ্ছে, বাজার্সের মাধ্যমে বা লাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে কোনো লোক আমাদের দেশে ঢুকছে। বাহ, আর কি রয়েছে এই মুহূর্তে পরিকল্পনা বা তৈরি হয়েছে এরকম? তৈরি হচ্ছে আরও বিভিন্ন একটা জিনিস আছে, যেগুলো আমরা M77, যেটা আর্টিলারি ফায়ার বলে। আমরা অনেক সময় দেখেছি আর্মিরা হাত দিয়ে টেনে ফায়ার করে, কিন্তু আমার কাছে ওর একটা সিস্টেম আছে যেটা আমরা কারেন্টের মাধ্যমে ফায়ার করতে পারি। সুইচ টিপ দিলে অটোমেটিক আমাদের যে ছোটো যে মিসাইলগুলো থাকে RPG, সেগুলো অটোমেটিক ফায়ার হতে পারবে। বাহ, তার মানে অনেকটা সেই বড় মিসাইল ফায়ার করার মতোই তারই টেকনোলজির মাধ্যমে, কারেন্টের মাধ্যমে, যেটা শক্তি কম ক্ষয় হবে। 2-3 জন টেনে যখন ফায়ার করে M77 আর্টিলারি ফায়ার, যেটা ওটা কারেন্টের মাধ্যমে করা যেতে পারে, সুইচ চাপ দিলে ফায়ার হবে। এটা ছোটো ধরনের করা আছে, প্র্যাকটিক্যাল করা আছে এবং সেটা চালু আছে। যদি সরকার থেকে যদি সহযোগিতা পায়, এটা বড় ধরনের করা যেতে পারে, এটা 2 কিলোমিটার 3 কিলোমিটার একাই চলে যাবে। ড্রোনের ওপর কাজ করার কি ইচ্ছে আছে? হ্যাঁ, এটা ড্রোনের উপরে কাজ করার ইচ্ছা আছে, সেটা এখনও পর্যন্ত খাতা কলমে আছে, বাস্তবে এখন রূপান্তর করতে পারিনি আর্থিক সমস্যার জন্য। একটা রোবট আছে, সেটাও করতে পারিনি, একটা গাড়ি আছে, সেটাও। আরও বিভিন্ন ধরনের অস্ত্রপাতি আছে যেগুলো দেশের কাছে ব্যবহার করা যেতে পারে। একটাই মূল উদ্দেশ্য যে আর্থিক সমস্যা, এর জন্য এগুলো সব পিছিয়ে পড়ে আছে। অবশ্যই তো যন্ত্রপাতি লাগবে, যন্ত্রাংশ লাগবে, পরীক্ষা করার সেই রকম পরিবেশও লাগবে, সুযোগ সুবিধা লাগবে। আমাদের অনেকেরই মনে হতে পারে এই কথাগুলো, বিশেষ করে যে কথাগুলো বলছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু সাধারণ জ্ঞানকেই প্রয়োগ করা হয়েছে। এবং পৃথিবীতে দেখা গেছে যে গবেষণার ক্ষেত্রে, এমনকি বিভিন্ন ক্ষেত্রে বৈজ্ঞানিক আবিষ্কারের পেছনেও কিন্তু কমন সেন্স, অর্থাৎ খুব সাধারণ জ্ঞান থেকেই মানুষ তার অনুসন্ধিৎসাকে উদ্ভাবনের স্তরে নিয়ে যায়, এবং সেই কাজটাই কিন্তু অভিষেক করছে। এয়ার মেশিন আছে যেটা সম্পূর্ণটাই মাটির নিচে থাকবে। যদি কোনো পদাতিক সৈন্য আমাদের দেশে আসে, যুদ্ধের সময় যদি পদাতিক সৈন্য হেঁটে যেগুলো আসে, পদাতিক সৈন্য, সেগুলো অটোমেটিক মেশিনটা উপরে উঠবে, মাটির উপর থেকে, মাটির নিচে থেকে উপরে উঠবে, উঠে শত্রুপক্ষ ধ্বংস করবে, করে পুনরায় মাটির তলায় চলে যাবে। হাইড্রোলিক সিস্টেম থাকবে, যেটা 5 থেকে 10 কিলোমিটার দূর থেকে চালানো যাবে অটোমেটিক। মানে যেগুলো তৈরি করছে সব অটোমেটিক, দূর থেকে চালানো যাবে, কাছ থেকে চালানো যাবে, মানে যেভাবে আপনি ইচ্ছা ব্যবহার করতে পারেন। এমনকি যে রেজার সিস্টেমটা আছে, সেটা অটোমেটিক আপনি মিসাইল লঞ্চ করতে পারবেন, গ্রেনাইট ফাটাতে পারবেন, ল্যান্ডমাইন ফাটাতে পারবেন। মানে রেজার সিকিউরিটি সিস্টেম যেটা করা আছে, এটা শুধু একটার জন্য না, ওটা 3-4টে কাজ করা যাবে। এমনকি অনেক সময় দেখা যায় যে আমাদের বন্দুক চালাতে সমস্যা, এমনকি আপনি তীর চালাতে পারবেন, তীর যেগুলো আমরা অনেক সময় দেখেছি তীর চালায়, ওই তীরটা অটোমেটিক চলবে, যেটা কোনো মানুষ ছাড়া অটোমেটিক চলবে। এটা হয়তো আপনারা ভাববেন যে এটা কী করে সম্ভব। সেটা অবশ্যই যদি সেরকম মনে কোনো সংশয় থাকে, অবশ্যই আমি চাইবো যে স্বচক্ষে দেখার জন্য আমাদের বাড়িতে এসে অবশ্যই আমি সেগুলো দেখাবো। বাহ, অভিষেক, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। নিজের জীবনে একটা তো ব্রত নিয়ে এগোনো হচ্ছে। এই মুহূর্তে বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা ITI-তে পড়ানো হয়, সেটা এই মুহূর্তে আয়ত্ত করা হচ্ছে। হ্যাঁ, তাহলে তার প্রতিফলন আমরা কাজের মধ্যে দেখতে পাবো। হ্যাঁ, বাহ, তাহলে এই যে রাজমিস্ত্রির কাজ করে যে অর্থ পাওয়া যায়, বাড়িতে কিছুটা অর্থ দিয়ে তারপর বাদবাকি অর্থটা তাহলে খরচ হচ্ছে এখানে। হ্যাঁ, বাড়িতে অর্থ সেরকম দিতে হয় না, আমি পড়ার পিছনে অর্থ লাগাই, আর নিজে যেগুলো তৈরি করি মডেল, সেইগুলোর পিছনে করি। আর বাবা কৃষক কাজ করেন, সেইভাবে বাড়ির খরচা বাবাই করে। আমি শুধু পড়ালেখার দিকে দেখি, আর আমার যেগুলো তৈরি করার ইচ্ছা হয়, মাথায় যখন আসে কোনো একটা কিছু চিন্তা ভাবনা করি, তখন তার পিছনে কাজ করে এইগুলো করি। বাহ, বাবা মা খুশি এতে? হ্যাঁ, বাবা মা সবাই সবসময় পাশেই থাকে, যতটা পারে তারা সহযোগিতা করে। বাবা কি বলেন? কৃষিজীবী মানুষ তো। হ্যাঁ, বাবা মাঠে কাজ করে।
তো মাঝে মধ্যে বাবাকে মাঠে সাহায্য করবার জন্য যাওয়া হয় না? হ্যাঁ, খুব কম বলে, খুব কম যায়, আর বাড়িতেই পড়ালেখার পিছন থাকে, আর এইগুলো তৈরি করার দিকেই সবসময় ঝোঁক থাকে। কোথাও মনে হয় কি যে আমাদের দেশে যে শিক্ষাটা রয়েছে, যে ছোটবেলা থেকে হ্যাঁ। যেভাবে পড়ে এসছো, আমি কাউকে কোনো শিক্ষক শিক্ষিকা তারা অবশ্যই তারা খুব শ্রদ্ধেয়, কিন্তু আমাদের এই সিস্টেমটার মধ্য দিয়ে যার যাতে ভালো লাগা, সেই ভালো লাগাটা কি প্রকাশ পায় বা সেই জায়গাটা কি তৈরি করা যায়? হ্যাঁ, কিছুটা সম্ভব, সেটা হয়, যায়। কিন্তু নিজের বিজ্ঞান পড়াটা হয়নি। নিজের বিজ্ঞান পড়াটা হয়, হ্যাঁ। মানে আজকে কি মনে হয় যে 11-12-এ এবং তারপর যদি গ্র্যাজুয়েশনে বিজ্ঞান নিয়ে পড়া হতো তাহলে আরো বেশি আরো বেশি, আরো মানে অনেক আগে হয়তো কিছু একটা হয়ে যাওয়া যেত আর কি, সেরকম একটা আশা ছিল যে হয়ে যেত। যেহেতু এখন কলা বিভাগ নিয়ে পড়েছি, সেহেতু অনেকেই ভাবে যে কি করবে, কি হবে, কিন্তু সেটা তো আমি জানি যে যদি সেরকম সরকার সহযোগিতা করে আমি অবশ্যই দেখিয়ে দেবো যে সায়েন্স ছাড়াও কিছু একটা করা যায়, আর্টস নিয়ে পড়লেও কিছুটা করা সম্ভব। অবশ্যই। দীপঙ্কর বাবুর কাছেই তো এখন কাজ করা হয়। হ্যাঁ। তা দীপঙ্কর বাবু কাজের জন্য খুব চাপ দেন? না, কোনো সমস্যা নেই, সব দিকে ঠিক আছে, কোনো চাপ নেই, প্রেশার নেই, কোনো সমস্যা নেই। মানে কোনো মানুষের যদি কাজ না থাকে, না দেয়, আমি গেলে আমাকে দেয়। বাহ, মানে এই আলাদা সুযোগটা স্পেশালভাবে সিট খালি থাকে একটা, যে আমি যখনই যাব আমি বলে যাই যে আমার এরকম কিছু একটা করতে হবে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার শেষ প্রশ্ন, সত্যি যদি কোনো মানুষ সাহায্য করতে চায় কিভাবে সাহায্য করতে পারে? যদি আর্থিকভাবে সহযোগিতা করে অবশ্যই আমার খুব ভালো হয়। কিন্তু কোথাও মনে হয় না পড়াশোনা হ্যাঁ, কাজ? পড়াশোনার পাশাপাশি যে আর্থিক সহযোগিতা দরকার, যেগুলো আমি রেখে দিয়েছি, এখনও পর্যন্ত করা সম্ভব হয়নি। আমি 3-4টে অলরেডি করা আছে, আমার রেডি করা আছে। একটা রোবট আছে, একটা রোবট যেটা আমার যুদ্ধের কাজে ব্যবহার করা যেতে পারে, অটোমেটিক হাঁটবে, কথা বলবে, গুলি চালাবে এবং মিসাইলে ছুটতে পারবে, এরকম একটা পজিশন করা আছে, যেটা আর্থিকের সমস্যার জন্য করতে পারছি না। আর একটা ড্রোন আছে যেটা অটোমেটিক মানে ফায়ার করতে পারে বিনা শব্দে, বিনা কোনো কারণ ছাড়া, বিভিন্ন ধরনের উন্নত মানের প্রযুক্তি দিয়ে সেটা ব্যবহার করার সিস্টেম করা আছে, সেটা একটা আছে। আর একটা গাড়ি আছে যেটা এখনও পর্যন্ত আশা করি সেরকম গাড়ি এখনও তৈরি হয়নি বা আমার চোখে পড়েনি। মানে এমন একটা সিস্টেমের গাড়ি যেটা জলে চলবে, ডাঙায় চলবে, এমনকি যদি যে কোনো সুযোগ সুবিধা আপনি গাড়ি থেকে পাবেন, সেরকম চিন্তাভাবনা আছে, যেগুলো তৈরি করা আছে, আমার খাতায় ড্রয়িং করা আছে। এবং আর্থিক সমস্যার জন্য সব কিছুই বন্ধ এখন। এখন যদি আর্থিক সমস্যা, পড়ালেখার পাশাপাশি আর্থিক সহযোগিতা পাই, তাহলে আমার খুব ভালো হয়। কোথাও কি মনে হয়, মানে অনেকে প্রশ্ন করতে পারেন এগুলো দেখে আসলে অর্থ চাইছে, অর্থের লোভে, তখন কি বলবেন? এটা আমি চাই তারা এসে দেখে যাক যে আমি আসলে আমি কোন জায়গায় আছি, কি করছি, যে অন্য কোনো কাজে টাকাগুলো লাগাচ্ছি না নিজের মানে গবেষণার কাজে লাগাচ্ছি, এটা এসে দেখতে হবে। যদি মনে সন্দেহ থাকে যে এরকম হতে পারে, অবশ্যই আমি আহ্বান জানাবো তাদের, যদি মনে কোনো সংশয় থাকে তো অবশ্যই আসুন, আমাদের দেখুন আমাকে। যে জিনিসগুলো তৈরি করা হচ্ছে তার কি পেটেন্ট নেওয়া হয়েছে? পেটেন্ট আছে, কিছু কিছু করা হয়নি। কিছু হয়নি, কিন্তু যদি দেশের জন্য হয়, একটা সময় তো আর নিজের থাকে না, সেটা দেশের হয়ে যায়। হ্যাঁ, দেশের হয়ে যায়, দেশের হয়ে কাজ করব, দেশের হয়ে থাকবে সেগুলো, কিন্তু আমার কোনো জিনিস আমি বাইরের কোনো দেশে দিতে চাবো না, যাতে বাইরের কোনো দেশ ব্যবহার করতে না পারে। তার মানে কখনো রাষ্ট্রকে দিলেও রাষ্ট্র যাতে অন্য কাউকে না দেয় সেই বিষয়টা নিশ্চিত হওয়ার কথা বলছি। আমরা কথা বলছিলাম অভিষেকের সঙ্গে। অভিষেক একেবারে আউলডাঙ্গা অর্থাৎ পশ্চিমবাংলার একেবারে প্রান্তদেশ থেকে উঠে আসা একটি ছেলে। আমি একবারও বলছি না যে সেই মুহূর্তেই বিরাট বিজ্ঞানী, আমি এটাও বলবো না যে পরীক্ষাগুলো করছে সবকটা যে এই মুহূর্তেই পরীক্ষিত আন্তর্জাতিক স্তরে, কিন্তু একটা কথা খুব পরিষ্কার যে এই অভিষেককে তুলে এনে অন্তত আমরা এটুকু বুঝতে পারলাম, পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্বরা মুখে যতই বড় বড় কথা বলুক, দশকের পর দশক কেটে যাচ্ছে স্বাধীনতার পরেও, এখনও কিন্তু প্রতিভা স্ফুরণ ঘটানোর পরিস্থিতি আমরা তৈরি করতে পারিনি। অভিষেক তার জলজান্ত প্রমাণ। আমরা এমনকি এত বড় বড় স্কিম চলছে, এই সরকার, আগের সরকার, দেশের সরকার এত বড় বড় কথা বলে, কিন্তু একেবারে প্রান্ত দেশ থেকে উঠে আসা কোনো ছেলে যদি চায় কোনো কিছু পড়তে, কোনো উদ্ভাবনী শক্তি তার মধ্যে যদি থাকে, তার যদি স্ফুরণ ঘটাতে চায়, এখনো পর্যন্ত এই ব্যবস্থার মধ্য দিয়ে তা হচ্ছে না, এটা খুব স্পষ্ট। এটাও আবার ঠিক যে এই রকম অনেক ক্ষেত্রে উড়িয়ে দেওয়া হয়েছিল, মাইকেল ফ্যারাডে থেকে শুরু করে একের পর এক
রোমান অ্যালফাবেটের এক একটা অক্ষরকে ধরে এক একটা ব্যক্তির নাম করা যায়, যাদের প্রথাগত শিক্ষা ছিল না, কিন্তু তারা বিজ্ঞানের জগতে উদ্ভাবনী শক্তির ক্ষেত্রে তারা দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে, এবং তার সুফল আজকে আমরা ব্যবহার করছি। আমি জানি না অভিষেক পারবে কি পারবে না, কিন্তু আমাদের কি উচিত না যে একটা এমন পরিস্থিতি সৃষ্টি করার যে অভিষেকের মতো একটি ছেলে, সে এমন কোনো সংস্থায় চাকরি করলো, তার যোগ্যতা অনুযায়ী এমনভাবে তাকে শিখিয়ে নেওয়া হলো যাকে দেশের কাজে লাগানো যায়। তার কাছে এআই এর ব্যবহার বা সেই হিসেবে বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তির বিভিন্ন খুঁটিনাটি তার পক্ষে একার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু আমরা কি সেই সুযোগটা তাকে করে দিতে পেরেছি? আসলে অভিষেকের মতো এরকম হয়তো হাজারো অভিষেক আমাদের দেশে রয়েছে আমাদের রাজ্যেও, কিন্তু আমরা কি সত্যি এগোতে পারছি? সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমে মানুষ টাকা দিয়েই ক্ষান্ত হন। কিছু মনে করবেন না, সত্যি কথাটা সত্যিভাবে বলি। অভিষেক যদি আজকে প্রান্ত গ্রামের একটি ছেলে না হয়ে অন্য কেউ হতো, সে যদি লাস্যময়ী হতো, সে যদি অভিনয় করেও চোখে জল এনে মানুষের মধ্যে আবেগ সঞ্চারিত করত, তাহলে হয়তো সে সুযোগ পেত। আসলে শুধুমাত্র রাষ্ট্রকে দোষ দিয়ে লাভ নেই, আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে তাই। আর আমাদের প্রকৃষ্ট উদাহরণ বসে আছে আমাদের সামনে। অভিষেক আগামী দিনে আমি চাই ব্যক্তিগতভাবে আরও পড়াশোনা, জ্ঞানের পরিধি বাড়ুক, আরও আন্তর্জাতিক মানের চিন্তা ভাবনা, টেকনোলজি, প্রযুক্তি তার সঙ্গে পরিচয় ঘটুক, এবং দেশের জন্য এই যে মহান ব্রত, এই মহান ব্রততে আপনি ভাই অটল থাকুন, এটাই চাই। ভালো থাকবেন। আর প্লাস নিউজের নিউজ রুম এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে।